তো নমস্কার। আজ আমি যে উপন্যাসটা নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে আগুনবেলা। লেখক সমরেশ মজুমদার। জন্ম 1944 সাল, মৃত্যু 2023 সালে। একজন নামকরা কথাশিল্পী। প্রথম উপন্যাস দৌড়। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন, তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা শুরু। কালবেলা উপন্যাসের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সাহিত্য অকাদেমি পুরস্কার, এছাড়া নানান পুরস্কারে ভূষিত হয়েছেন। তো বর্তমান যে উপন্যাসটি আগুনবেলা, এই উপন্যাসের লেখার সময়কাল নিয়ে লেখক কোনো কিছু প্রকাশ করেননি। এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 2021 সালে। তো ধরে নেওয়া যায় যে এই উপন্যাসটি লেখকের শেষ জীবনের লেখা। এই উপন্যাসটি ফিকশনধর্মী। উপন্যাসটি 1967 সালে ঘটে যাওয়া নকশাল আন্দোলনকে ভিত বানিয়ে তার উপর ধীরে ধীরে লেখক এই উপন্যাসটি নির্মাণ করেছেন। তো উপন্যাসটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে দাও দাও আগুন এবং দ্বিতীয় পর্ব কাঠকয়লার আগুন। বলে রাখি যে এই উপন্যাসটা প্রাপ্তবয়স্কদের জন্য। তো উপন্যাসের নায়ক বনবিহারী পেশায় একজন ডাক্তার। তিনি মনে করেন রোগীর সেবা করাই বা রোগীর চিকিৎসা করাই ডাক্তারের একমাত্র ধর্ম। তো এই তত্ত্বে বিশ্বাসী হয়ে তিনি সংসারী হননি। উত্তরবঙ্গের একটি গঞ্জ এলাকায় তিনি বাস করেন এবং সে এলাকার মানুষদের চিকিৎসা করেন এবং সে এলাকার চিকিৎসার যাতে সার্বিক উন্নতি হয় সে বিষয়েও তিনি তৎপর। সে এলাকার মানুষ বনবিহারীকে খুব সমীহ করে চলে এবং শ্রদ্ধার চোখে দেখে। তো কাহিনী শুরু হচ্ছে এখান থেকে। হঠাৎ একদিন রাত্রে দুটি অজ্ঞাত পরিচয় যুবক বনবিহারীকে ডাকতে আসে এবং বলে যে তাদের একজন সঙ্গী খুবই অসুস্থ, তাকে এখনই যেতে হবে। তো বনবিহারী মনে করেন যে অবস্থা হয়তো খুবই গুরুতর। তো সে তাদের সাথে যায়। তারা বনবিহারীকে সাইকেলে চাপিয়ে খুঁটিমারির জঙ্গলে নিয়ে যায়। সেখানে গিয়ে বনবিহারী দেখতে পায় একটি মেয়ে প্রসব বেদনায় ছটফট করছে। তো মেয়েটিকে দেখার পর বনবিহারী তাদেরকে জানায় যে মেয়েটিকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো মেয়ে এবং তার যে শিশু তাকে বাঁচানো যাবে না। তো তারা বনবিহারীকে বলে যে তাদের পক্ষে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব না, যা করতে হবে বনবিহারীকেই করতে হবে, এবং যদি বনবিহারী বিশ্বাসঘাতকতা করে তো তারা বনবিহারীকে মেরে ফেলবে। তো বনবিহারী তাদেরকে প্রশ্ন করে যে তোমরা কারা, এই জঙ্গলেই বা তোমরা কেন লুকিয়ে আছো, আর এই মেয়েটি কি তোমাদের কারো স্ত্রী? তো তারা শুধুমাত্র বলে যে এই মেয়েটি তাদের কারো স্ত্রী নয়, এবং বাকি প্রশ্নের তারা উত্তর দেয় না। তো এতক্ষণে বনবিহারীর বুঝতে আর বাকি নেই যে সারা দেশে যে সরকার বিরোধী সশস্ত্র আন্দোলন চলছে এরা সেই দলেরই লোক, এবং সরকার যাদের উগ্রপন্থী বলছে এই মেয়েটাও সেই দলেরই লোক। তো মৃত্যু ভয় বনবিহারীর নেই, কিন্তু একজন ডাক্তার হয়ে তার সামনে একজন বিনা চিকিৎসায় মারা যাবে এটা তিনি হতে দিতে পারেন না। তো তিনি সমস্ত ব্যবস্থা করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় এবং তিনি অভিভাবক হয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করায়। নার্স এসে জানায় মেয়েটি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে, কিন্তু সন্তান কোনোদিন তার মায়ের আওয়াজ শুনতে পাবে না, কারণ মেয়েটি বোবা। এদিকে সকালবেলা বনবিহারী জানতে পারে যে কাল রাত্রে সেই ছেলেগুলো পুলিশের গুলিতে সবাই মারা গেছে। এদিকে এদিকে তার দলের লোক সব মারা গেছে। তো মেয়েটিকে নিয়ে বনবিহারী এবার কি করবে? মেয়েটি বোবা হলেও শিক্ষিত, তার কাছে তার পরিচয় জানতে চাওয়া হলে মেয়েটি তার পরিচয় জানায় না। তো বাধ্য হয়ে বনবিহারী শিশুটি এবং মেয়েটিকে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। বনবিহারীর বাড়িতে বনবিহারী এবং তার ভৃত্য কালীচরণ থাকে, অন্য কোনো তৃতীয় ব্যক্তি নেই। তো হঠাৎ করে একটি শিশুসহ মেয়ে যদি উপস্থিত হয় তো লোকের সন্দেহ হতে পারে। তো বনবিহারী তাদেরকে লুকিয়ে রাখে। বনবিহারী মেয়েটির নাম দিয়েছিলেন মামনি। তো হঠাৎ একদিন কাউকে কিছু না বলে বনবিহারী একটি এনজিওর চাকরি নিয়ে মামনি এবং তার শিশু সন্তানকে নিয়ে একেবারে সুন্দরবন এলাকায় এসে উপস্থিত হয়। সেখানে শুরু হয় তাদের নিয়ে নতুন জীবন। তো বনবিহারী বুঝতে পারেন যে মামনি তার প্রতি দুর্বল এবং তাকেও ধীরে ধীরে দুর্বল করে তুলছে। কিন্তু বনবিহারী এটাও বুঝতে পারে না যে একটা মেয়ে তার প্রতি কিভাবে দুর্বল হয়, যে তার মেয়ের বয়সী। বনবিহারী যদি সংসারী হতেন তাহলে এতদিন হয়তো তার বয়সী একটা মেয়ে তার থাকতো। তো শেষ পর্যন্ত কি হলো? মামনি কি তার আগের জীবনে পুনরায় ফিরে গেল, না বনবিহারী এবং মামনির মধ্যে একটি সম্পর্ক তৈরি হলো?
বিস্তারিত আলোচনা রয়েছে প্রথম পর্বে। এছাড়া প্রথম পর্বে আমরা অন্যান্য কিছু চরিত্রের সাথে পরিচয় হয় আমাদের, যেমন সুন্দরবনে বনবিহারীর সাথে বাবা মুর্শেদ নামে একটি ব্যক্তির পরিচয় হয়, যিনি দুস্থ মানুষদের চিকিৎসার ভার নিজে গ্রহণ করতে চায়। এদিকে পুলিশ তাকে সমাজবিরোধী বা ডাকাত বলে। এটি একটি ইন্টারেস্টিং চরিত্র। এছাড়া আরেকটি নারী চরিত্র মালতী, এটাও খুব ভালো একটা চরিত্র। দ্বিতীয় পর্ব হলো কাঠকয়লার আগুন। বনবিহারী পিতৃহারা, পিতৃপরিচয়হীন সেই ছেলেটির নাম দিয়েছিলেন সন্তান। তো দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাই বনবিহারী সন্তানকে নিয়ে আবার তার আগের জায়গা উত্তরবঙ্গের গঞ্জ এলাকায় ফিরে এসেছে এবং ছেলেটিকে সে নিজের মতো করে বড় করে তুলছে। তার মনে সবসময় একটা ভয় কাজ করে, যার বাবা পুলিশের গুলিতে মারা গেছে, যার মা ওই দলেরই ছিল, সেও কি সেই একই পথে হাঁটবে? তো তো এই ভয়ে বনবিহারী সন্তানকে তার মা বাবা সম্বন্ধে কোনো কথা জানায় না। এদিকে বনবিহারী লক্ষ্য করে ছেলেটি যেন তার বয়সের তুলনায় একটু বেশি পরিণত। ছেলেটির চিন্তাভাবনা মাঝে মধ্যে বনবিহারীকে চিন্তায় ফেলে দেয়। তো গঞ্জ এলাকার যে স্কুল আছে সেখানে একদিন এক নতুন মাস্টারের আগমন ঘটে, যার নাম সুজয়। এই সুজয় মাস্টারের মাধ্যমেই সন্তানের সাথে সুকান্ত ভট্টাচার্যের কবিতার পরিচয় ঘটে। সন্তান বনবিহারীকে একদিন একটি কবিতা শোনায়, চাঁদ ওঠেনি, ফুল ফোটেনি, কদমতলায় কেউ যায়নি। এই কবিতাটি আমাদের এই চিরাচরিত এবং পরিচিত যে কবিতা চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, এই কবিতার বিপরীত। তো সন্তানকে জিজ্ঞাসা করা হলে যে সে কেন এমন লিখেছে, সে জানায় যে পৃথিবীর অধিকাংশ লোক গরিব, ঠিকভাবে খেতে পায় না। তো সেই সমস্ত ক্ষুধার্ত মানুষদের কাছে চাঁদের কোনো মূল্য নেই। বনবিহারী দেখলেন ছেলেটি তার বাবার পথেই হাঁটলো তার চোখের সামনে। তো এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কি পরিবেশ, না তার দেহে যে প্রবাহিত হচ্ছে রক্ত, সেই রক্ত? তো শেষ পর্যন্ত কি হলো সন্তানের, বিস্তারিত আলোচনা রয়েছে দ্বিতীয় পর্বে। এছাড়া দ্বিতীয় পর্বে আরও কিছু চরিত্র আছে, যেমন একটি চরিত্র সদানন্দ, যে তার অল্প বয়সী স্ত্রীকে সন্দেহ করে। এটা একটি ইন্টারেস্টিং চরিত্র। এছাড়া অন্যান্য ছোটোখাটো চরিত্র রয়েছে। তো লেখক যেন এই উপন্যাসে উত্তর খুঁজেছেন, এই যে ছেলে মেয়েরা যারা তাদের সমস্ত কিছু বাড়িঘর আত্মীয় স্বজন ছেড়ে বেরিয়ে আসছে, কিসের নেশায় তারা বেরিয়ে আসছে? এভাবেও কি সমাজ বদলানো সম্ভব? যা আপনাকেও ভাবিয়ে তুলবে। এছাড়া লেখক উপন্যাসে বিভিন্ন চরিত্রের মাধ্যমে মানুষের দারিদ্রতা, সংকীর্ণতা, সমাজের বাস্তব রূপ ফুটিয়ে তুলেছে। তো সার্বিকভাবে উপন্যাসটি পড়ার মতো, পড়তে গিয়ে কোনো জায়গায় বাধা বা একঘেয়েমি বোধ হবে না। তো এবার আসি বইটির পেজ কোয়ালিটি, প্রচ্ছদ, মূল্য, এই সমস্ত সম্বন্ধে। তো এই হচ্ছে বইটি, এটা বইয়ের প্রচ্ছদ। বইয়ের প্রথমে একটা ডাস্ট কভার দেওয়া আছে। বইটির প্রচ্ছদ খুবই সুন্দর। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। বইটির মুদ্রিত মূল্য 399 টাকা। তো এই বইটা আমি পেয়েছিলাম আমার জন্মদিনের উপহার হিসেবে। তো বইটির পেজ কোয়ালিটি খুবই সুন্দর। বইটির ফন্ট সাইজও খুব সুন্দর, পড়তে কোনো অসুবিধা হয় না। এই বইয়ের মাঝে মাঝে কিছু অলঙ্করণ আছে, যেমন এই যে, তারপর এই যে। তো বইটি আমার খুবই পছন্দ হয়েছে, যে 399 টাকার মূল্য হিসেবে বইটি ঠিকঠাকই আছে।